বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে ১২ নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দেখো আমরা যদি এটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে আসাদ মুরগির খামার করার জন্য ৩৪৫টি ব্রয়লার মুরগি ২২৫ টাকা দরে ক্রয় করলো। এতে তার কত টাকা খরচ হলো? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কি আসাদ মুরগির খামার করার জন্য সে কী করলো, ৩৪৫টি ব্রয়লার মুরগি ২২৫ টাকা দরে ক্রয় করলো। আচ্ছা, ২২৫ টাকা দরে এই কথাটির অর্থ কি? এটির অর্থ হচ্ছে যে এক একটি মুরগি সে ২২৫ টাকা করে কিন্তু কিনলো। ঠিক আছে, তাহলে এরকম সে কয়টি মুরগি কিনলো? ৩৪৫টি মুরগি কিন্তু সে কিনলো। এবার আমাদের বের করতে বলা হয়েছে এতে তার কত টাকা খরচ হলো। তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? দেখো, একটি মুরগি যদি সে ২২৫ টাকায় ক্রয় করে মানে কিনে থাকে, তাহলে ৩৪৫টি মুরগি কি তার বেশি দামে কিনতে হয়েছে নাকি কম দামে কিনতে হয়েছে? অবশ্যই কিন্তু বেশি দামে কিনতে হয়েছে। এবং কত বেশি দামে কিনতে হয়েছে? ৩৪৫ গুণ বেশি দামে কিন্তু কিনতে হয়েছে, তাই না? তাহলে আমরা এই ৩৪৫-এর সঙ্গে যদি ২২০কে আমরা গুণ করে দিই, তাহলেই কিন্তু খুব সহজে পেয়ে যাব যে তার কত টাকা খরচ হলো, তাই না? এখন এটিকে আমরা কিভাবে করে সাজাবো? আমরা কিন্তু এর আগেও শিখেছি কথার অঙ্ক এমনভাবে সাজাতে হয় যেন যেটি আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে সেটিকে আমরা একদম শেষে গিয়ে লিখতে পারি, সেইভাবে করে সাজাতে হয়। আচ্ছা, আমাদের এখানে প্রশ্নে কী বের করতে বলা হয়েছে? দেখো, এতে তার কত টাকা খরচ হলো। তাহলে এখানে কিন্তু টাকাটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এই যে দেখো ২৪৫ টাকা বলা হয়েছে, তাই না? আমরা এমনভাবে এটিকে সাজাবো যেন এই ২৪৫ টাকা একদম শেষে গিয়ে আমরা লিখতে পারি। তাহলে আমরা কিভাবে করে এটিকে লিখতে পারি? আমরা লিখতে পারি একটি মুরগির দাম ২৪৫ টাকা, সুতরাং ৩৪৫টি ২২৫ টাকা, তাই না? তাহলে সুতরাং ৩৪৫টি মুরগির দাম। তখন আমরা কি করব? এই ২২৫-এর সঙ্গে আমরা কিন্তু ৩৪৫কে গুণ করে দিলে উত্তরটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ১২ নাম্বার দিয়ে লিখব একটি মুরগির দাম। একটি মুরগির দাম। হ্যাঁ, আমরা কি লিখব? একটি মুরগির দাম আমাদের বলা হয়েছে কি? আমাদের কিন্তু বলা হয়েছে ২২৫ টাকা দরে। তাহলে এর অর্থই কিন্তু একটি মুরগির দাম ২২৫ টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটি মুরগির দাম যদি ২২৫ টাকা হয়, আমাদের কি বলা হয়েছে? কয়টি মুরগি সে কিনেছিল? সে কিন্তু মোট কিনেছিল ৩৪৫টি মুরগি। তাহলে আমরা নিচে লিখব সুতরাং ৩৪৫টি মুরগির দাম। আমরা এই একের নিচে লিখব ৩৪৫। তাহলে একটি মুরগির দাম যদি ২২৫ টাকা হয়, ৩৪৫টি মুরগির দাম কি বেশি হবে না কম হবে? অবশ্যই কিন্তু বেশি হবে। এবং কত বেশি হবে? ওর থেকে ৩৪৫ গুণ বেশি হবে, তাই না? যার কারণে এই ২২৫-এর সঙ্গে আমরা এবারে ৩৪৫কে গুণ করে দেবো। আমরা লিখব হচ্ছে ২২৫ গুণ হচ্ছে ৩৪৫। ৩৪৫ শেষে টাকা রয়েছে, টাকাটাকে কিন্তু আমরা একই রকমভাবে আমরা কিন্তু এখানে লিখে দেব টাকা। ঠিক আছে, এখন একটু আলাদা জায়গাতে যদি আমরা এই গুণটিকে একটু সমাধান করি, দেখো আমার যেহেতু এখানে জায়গা কম, আমি তোমাদেরকে এখানেই গুণটি করে দেখাচ্ছি। ২২৫-এর সঙ্গে আমরা গুণ করবো হচ্ছে ৩৪৫-কে। আচ্ছা, গুণ করার নিয়ম তো তোমরা সকলেই জানো। আমরা এই নিচে যেহেতু এখানে দেখো একদম শেষে রয়েছে ৫, এই ৫ দ্বারা প্রথমে উপরের প্রত্যেকটিকে গুণ করব, তারপরে ৪ দ্বারা প্রত্যেকটিকে গুণ করব, তারপরে ৩ দ্বারা প্রত্যেকটিকেই গুণ করব, তাই না? তাহলে ৫ দ্বারা যদি প্রথমে প্রত্যেকটিকে গুণ করি, দেখো ৫ দ্বারা ৫কে গুণ করলে হয় ৫ ৫ ২৫। এই ২৫-এর ৫কে লিখলাম আমরা এই জায়গাতে। হাতে থাকে কত? হাতে কিন্তু আমাদের থেকে যায় ২। এবারে ৫-এর সঙ্গে ২কে গুণ করলে হয় ৫ ২ ১০। ১০-এর সঙ্গে হাতে যেহেতু ২ ছিল, ১০ এবং হাতের এই ২ মিলে হয়ে যায় ১২। ১২-র ২কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে ১। আচ্ছা, এবারে ৫-এর সঙ্গে এই ২কে গুণ করলে হয় ৫ ২ আবারও ১০। ১০ এবং হাতের এই ১ মিলে হয়ে যায় ১১। আমরা এখানে লিখে দিলাম ১১। আচ্ছা, এবারে কি করব? ৪ দ্বারা প্রত্যেকটিকে গুণ করব, তাই না? কিন্তু আমরা জানি কি যে ৪ দ্বারা গুণ করে যা পাবো সেটিকে নিচের লাইনে লিখতে হয়। আর নিচের লাইনে কিন্তু শুরুতে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়। আমরা একটি শূন্য দিলাম। এখন যদি ৪ দ্বারা প্রথমে আমরা ৫কে গুণ করি, তাহলে হয় ৪ ৫ ২০। এই ২০-এর শূন্যকে এই শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে ২। আচ্ছা, এবারে ৪-এর সঙ্গে ২কে গুণ করলে হয় ৪ ২ ৮। ৮ এবং হাতের এই ২ মিলে কত হয়ে যায়? ১০ হয়ে যায়, তাই না? ৮ এবং ২ মিলে হয়ে যায় ১০। ১০-এর এই শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে ১। আচ্ছা, এবারে ৪-এর সঙ্গে এই ২কে গুণ করলে হয় ৪ ২ আবারও ৮।
8 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 9, আমরা এখানে লিখে দিলাম 9, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 4 দ্বারা গুণ করা হয়ে গেল। এবার আমরা নিচের লাইনে এসে কয়টি শূন্য দেব? এখানে যেহেতু একটি শূন্য দিয়ে শুরু করেছিলাম, এবার নিচের লাইনে এসে কিন্তু আমরা 2টি শূন্য দেব। এখানে একটি শূন্য, এইখানে একটি শূন্য, 2টি শূন্য আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে 3 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব। 3 দ্বারা 5কে গুণ করলে হয় 3×5 = 15, 15-র 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1। এবার 3 দ্বারা 2কে গুণ করলে হয় 3 × 2 = 6, 6 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 7। আচ্ছা, এবারে 3 দ্বারা 2কে গুণ করলে হয় 3 × 2 = 6, তাই না? আমরা এই যে এখানে লিখে দিলাম সেই 6, কারণ হাতে কিন্তু আমাদের আর কিছুই ছিল না। আচ্ছা, এখন আমরা এই প্রত্যেকটি অঙ্ক দ্বারাই কিন্তু উপরের এই সংখ্যাটিকে আমরা গুণ করেছি, তাই না? এখন এখানে যে 3টি সংখ্যা পাচ্ছি, 3টিকে আমরা এবারে যোগ করে দেব। দেখো, যোগ করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো, 5 0 0 যোগ করলে কিন্তু 5ই হয়, তাই না? আমরা এখানে লিখে দিলাম 5। 2 এর সঙ্গে 0 0 যোগ করলে কিন্তু আমরা 2 পাই, আমরা লিখে দিলাম 2। এবারে দেখো, 1 এবং 0কে যোগ করলে হয় 1, 1-এর সঙ্গে 5কে যোগ করলে হয়ে যায় 6, আমরা এখানে লিখে দিলাম সেই 6। এবার দেখো, 1 এবং 9 মিলে কত হয়? 1 এবং 9 মিলে হয়ে যায় 10, 10-এর সঙ্গে এই 7 মিলে হয়ে যায় 17, কত হয়? 17, 17-র 7কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1। আচ্ছা, এবার দেখো এখানে রয়েছে 6, 6 এবং হাতের এই 1কে যদি আমরা যোগ করে দিই, 6 এবং এই হাতের 1 মিলে হয়ে যায় 7, আমরা এখানে লিখে দিলাম 7। তাহলে আমরা পাচ্ছি 77,625 টাকা, ঠিক আছে। আমরা এখানে কি করব? এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখব 77,625 টাকা, ঠিক আছে। এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কী লিখব? আমরা উত্তর দিয়ে লিখব, আমাদের কি বলা হয়েছিল? বলা হয়েছিল কত টাকা খরচ হলো। তাহলে আমরা লিখব হচ্ছে খরচ হলো, তাই না? খরচ হলো কত টাকা? 77,625 টাকা, ঠিক আছে। আমরা কিন্তু উত্তর দিয়ে এতটুকু লিখে দেবো। আচ্ছা, এই যে রাফটি আমি করেছি, দেখো এই রাফটি কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে, ঠিক আছে। আমাদের এই অঙ্কের জায়গাটা সব সময় ফ্রেশ থাকবে, এটি কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমি কিন্তু প্রত্যেকবার এই কথাটি বলি। আচ্ছা, তাহলে আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 13 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 13 নম্বরে বলা হয়েছে একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে? আচ্ছা, আমরা যদি দেখো এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? একটি আলমারিতে হচ্ছে 560টি বই রাখা যায়, তাই না? তাহলে এইরকম, হ্যাঁ, কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে? তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? যেহেতু এখানে এই যে এই সংখ্যাটি হচ্ছে বইয়ের সংখ্যা, তাই না? তাহলে আমরা এইখানেও দেখতে পাচ্ছি বইয়ের সংখ্যা, একটি আলমারিতে 560টি বই রাখা যায়। তাহলে এই এতটি বই রাখার জন্য কয়টি আলমারি দরকার হবে? আমরা কিভাবে করে বের করব? আমরা এই 560 দ্বারা যদি এটিকে ভাগ করি, তাহলেই কিন্তু খুবই সহজেই পেয়ে যাব যে কয়টি আলমারি এই জন্য প্রয়োজন হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে কিভাবে করে এই অঙ্কটিকে সাজাতে পারি? আমরা কি দেখব? আমরা দেখব যে আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে, যেটি চাওয়া হবে সেটিকে কিন্তু আমরা শেষে গিয়ে লিখব। এখানে কি বলা হয়েছে? যে এতটি বই রাখা, কি বলা হয়েছে? এরকম কতটি আলমারিতে এতটি বই রাখা যাবে, কতটি আলমারিতে, অর্থাৎ আলমারির সংখ্যা আমাদের কিন্তু এখানে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এমনভাবে এই অঙ্কটিকে সাজাবো বা এই লাইনটিকে সাজাবো যেন আলমারির সংখ্যাটা আমাদের একদম শেষে মানে ডান পাশে গিয়ে লিখতে পারি। কিভাবে করে সাজাতে পারি? আমরা লিখতে পারি 560টি বইয়ের জন্য প্রয়োজন একটি আলমারি, ঠিক আছে। তারপরে আমরা লিখব হচ্ছে সুতরাং এই যে 3,79,680টি বইয়ের জন্য প্রয়োজন। তারপরে কি করব? এই সংখ্যাকে আমরা এই 560 দ্বারা ভাগ করব, ঠিক আছে। খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 13 নম্বর দিয়ে লিখব হচ্ছে 560টি বইয়ের জন্য, দেখো বইয়ের জন্য আলমারি প্রয়োজন। আলমারি, দেখো কি বলা হয়েছে? আলমারি প্রয়োজন কয়টি? আমাদের কিন্তু বলা হয়েছে যে 560টি বইয়ের জন্য কিন্তু একটি আলমারি প্রয়োজন। তাহলে আমরা লিখব 560টি বইয়ের জন্য আলমারি প্রয়োজন একটি। সুতরাং আমাদের এখানে মোট কয়টি বইয়ের কথা বলা হয়েছে? মোট কিন্তু বলা হয়েছে আমাদের কি বলা হয়েছে?
3,79,680টি বই। তাহলে আমরা এখানে এই 560-এর নিচে লিখব 3,79,000, তারপর হচ্ছে 680টি বইয়ের জন্য আলমারি প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা লিখলাম হচ্ছে সুতরাং 3,79,680টি বইয়ের জন্য আলমারি প্রয়োজন। এখন আমরা কি করব, এই সংখ্যাকে আমরা 560 দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু এটিকে আমরা পেয়ে যাব, মানে উত্তর কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? আমরা এখানে লিখব কি 3,79,680 ভাগ করবো এটিকে কত দ্বারা, 560 দ্বারা, তাই না? এবং শেষে যেহেতু টি রয়েছে আমরা লিখে দেবো টি, একই রকমভাবে টি কিন্তু আমরা লিখে দেবো, তাই না? আমরা লিখে দিলাম টি। আচ্ছা, তাহলে আমরা যদি এবারে ভাগটিকে করি একটু, দেখো আমরা যদি এই জায়গাতেই ভাগটিকে একটু করার চেষ্টা করি, আমরা প্রথমে লিখবো হচ্ছে 500, দেখো 560, এবং মাঝখানে লিখবো হচ্ছে 3,79,000, হ্যাঁ 680, তাই না? 680। এবার যদি ভাগ করি, আমরা জানি কীভাবে করে ভাগ করতে হয়। আমরা এই যে ভাজকের ঘরে যে অঙ্কটি দেখতে পাচ্ছি বা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, আমরা দেখবো এখানে কয়টি অঙ্ক রয়েছে। দেখো 1, 2, 3, তিনটি অঙ্ক যেহেতু রয়েছে, তাহলে আমরা প্রথমে চেষ্টা করব প্রথম তিনটি অঙ্ককে ভাগ করার জন্য। প্রথম তিনটি অঙ্ক মিলে হয়ে যায় 379, কিন্তু এইখানে রয়েছে কত, 560। আচ্ছা, তাহলে এটি কিন্তু ছোট হয়ে যায়, তাই না? 560-এর চাইতে ছোট হয়ে যায়, কিন্তু আমরা জানি ভাগের ক্ষেত্রে এই সংখ্যাটিকে ওর চাইতে বড় হতে হয়। তাহলে 3 অঙ্ক নিলে যেহেতু ছোট হয়ে যায়, তার মানে আমরা এই অঙ্কটিকে বাড়িয়ে নেব, অর্থাৎ 4টি অঙ্ককে নিব। দেখো 4টি অঙ্ককে নিলে হয়ে গেল 3,796। তাহলে এবারে আমরা দেখব যে এই 560-এর সঙ্গে কতকে গুণ করলে 3,796-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। তাহলে আমরা কি করবো, এবারে আমরা 560-এর সঙ্গে একটু গুণ করে দেখি যে কোন সংখ্যাকে গুণ করলে এর সবচাইতে কাছের সংখ্যা আমরা পাই। 560-এর সঙ্গে যদি আমরা এবারে একটু 7 দিয়ে গুণ করে দেখি, হ্যাঁ দেখি, তোমরা অনুমান করে করে কিন্তু গুণ করে দেখবে। 7 দিয়ে যদি গুণ করি, দেখো 7 দ্বারা প্রথমে শূন্যকে গুণ করলে হয় 7 শূন্য গুণে 0, 7 দ্বারা 6কে গুণ করলে হয় 6 7 42, আমরা জানি কি 6 7 42। আচ্ছা, তাহলে 42-এর এই 2কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 4। এবারে দেখো 7-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 7 35, এবং এই 4কে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়, 35 এবং এই 4 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 39, তাই না? 35, 36, 37, 38, 39, আমরা এখানে লিখে দিলাম 39। তাহলে হয়ে গেল 3,920, কিন্তু এখানে রয়েছে 3,796, 3,700, কিন্তু এখানে হয়ে গেল 3,900। এটি কিন্তু বড় হয়ে গেল, তার মানে 7কে আমরা নিতে পারবো না। তাহলে এবারে আমরা কি করব, 6 দ্বারা গুণ করব। 560-কে আমরা এবারে 6 দ্বারা গুণ করব, তাই না? দেখো 6 শূন্য গুণে 0, 6 দ্বারা 6কে গুণ করা হয় 6 6 36, 36-এর 6কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 3। 6 দ্বারা এবারে 5কে গুণ করলে হয় 5 6 30, হ্যাঁ 30-এর সঙ্গে হাতের এই 3কে যোগ করলে হয়ে যায় 33, তাহলে পাচ্ছি 3,360, তাই না? তাহলে এটি কিন্তু ওর চাইতে ছোট। তাহলে আমরা এই 6কেই কিন্তু সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি। এই 6কে লিখলাম আমরা এই উত্তরের জায়গাতে, এবং এই 3,360-কে লিখবো এই জায়গাতে, 3,360। আচ্ছা, এখন যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটি বিয়োগ করে দিয়ে, দেখো 6 থেকে 0 চলে গেলে আমাদের 6 থেকে যায়, লিখে দিলাম 6। 9 থেকে যদি 6 চলে যায় তাহলে কত থাকে, আমরা জানি 9 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, আমরা এখানে লিখে দিলাম 3, তাই না? আচ্ছা, এবারে 7 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকে, আমরা জানি 7 থেকে 3 চলে গেলে থাকে কিন্তু আরও 4, আমরা এখানে লিখে দিলাম সেই 4, তাই না? তাহলে আমরা এবারে 3 থেকে 3 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0, আমরা জানি শুরুতে কিন্তু কখনোই 0 লিখতে হয় না। আচ্ছা, আমরা কিন্তু এই 436 পাচ্ছি ভাগশেষ। এবারে কি করব, এই পাশে এখন কিন্তু এই দুটি দেখো 8 এবং 0 ভাগ করা বাকি রয়ে গেছে, এই জন্য এই 8কে আমরা নিচে এবারে নামিয়ে আনলাম, তাহলে হয়ে গেল 4,368, ঠিক আছে? এবারে আমরা দেখব 560-এর সঙ্গে কতকে গুণ করলে 4,368-র সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। দেখো 560-এর সঙ্গে 7কে গুণ করলে পাচ্ছি আমরা 3,900 কত 20 পাচ্ছি, তাই না? এবারে এর সঙ্গে যদি আমরা একটু 8কে গুণ করে দেখি কত হয়। দেখো আমরা যদি 560-এর সঙ্গে, দেখো 560-এর সঙ্গে যদি আমরা এবারে 8কে একটু গুণ করে দেখি কত হয়। দেখো 8 শূন্য গুণে হয় 0, 6 এবং 8কে গুণ করা হয় 6 8 48, তাই না? আমরা কি জানি 6 8 হয় 48, 48-এর দেখো এই যে 48 হয়, 48-এর 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 4। এবারে 8 এবং 5কে গুণ করলে হয় 5 8 40, 40 এবং হাতের এই 4 মিলে কত হয়ে যায়, 40 এবং 4 মিলে হয়ে যায় 44, আমরা পাচ্ছি হচ্ছে কত, দেখো 44। তাহলে হয়ে গেল
4480, কিন্তু এখানে রয়েছে 4368, এখানে রয়েছে 4300, এখানে হয়ে গেল 4400, তার মানে এটিকে আমরা নিতে পারবো না। 8 দ্বারা গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, তার মানে 7কেই কিন্তু আমরা এবারে সঠিক উত্তর হিসেবে নেব। 7 দ্বারা গুণ করে পাচ্ছি 3920, এটি কিন্তু ওর চাইতে ছোট, তাই না? যার কারণে 7কে লিখবো আমরা এই উত্তরের জায়গাতে, এবং এই 3920কে লিখবো নিচে, 3920। আচ্ছা, এবারে দেখো এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা যদি বিয়োগ করি, 8 থেকে 0 চলে গেলে আমাদের কিন্তু সেই 8ই থেকে যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম 8। এবারে 6 থেকে যদি 2 চলে যায় তাহলে কত কত থাকে? আমরা জানি 6 থেকে 2 চলে গেলে থাকে আরও 4, আমরা লিখে দিলাম 4। এবারে দেখো 3 থেকে কি 9কে বিয়োগ করা যাবে? যাবে না। কেন? কারণ আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কিন্তু সবসময় উপরের সংখ্যা বড় হতে হয়, তাই না? কিন্তু এখানে উপরে রয়েছে ছোট, নিচে রয়েছে বড়, তাহলে উপরে যে 3 রয়েছে এই 3টাকে আমাদের কিন্তু এবারে বড় বানাতে হবে। আমরা কিভাবে করে বড় বানাবো? দেখো এই পাশে যে 4 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে আমরা 3-এর কাছে নিয়ে আসবো। দেখো যখন এই 4-এর কাছ থেকে 1কে ধার করে এই 3-এর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 3 মিলে হয়ে গেল 13, এখন কিন্তু বড় হয়ে গেল। তাহলে এবার এই 13 থেকে কিন্তু আমরা 9কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 13 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে কত? আরও 4, আমরা এখানে লিখে দিলাম 4। আচ্ছা, এবারে এইখানে যে 4 দেখতে পাচ্ছি, এখানে কি সে 4 রয়েছে? না বন্ধুরা, 4 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম ওর কাছে, মনে আছে? সেই 1 কমে গিয়ে 4 কিন্তু হয়ে গেল এবারে 3। এবারে দেখো 3 থেকে নিচের 3 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি 448। আচ্ছা, এবারে এই যে দেখো এখানে যে 0, এটি কিন্তু এখনও ভাগ করা বাকি রয়ে গেছে, এটিকে আমরা এবারে নিচে নামিয়ে আনবো। দেখো যখন এই 0কে নিচে নামিয়ে আনলাম তখন হয়ে গেলে কত? 4480। এবারে দেখবো 560-এর সঙ্গে কতকে গুণ করলে 4480 আমরা পেতে পারি। দেখো আমরা 7কে গুণ করলে পাই 3920, আবার এই যে 560-এর সঙ্গে 8কে গুণ করলে পাই 4480, অর্থাৎ এটির সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। দেখো আমরা তো আগেই গুণ করে রেখেছিলাম, তাই না? তাহলে 8 দিয়ে গুণ করলে যেহেতু এটির সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে 8কে আমরা সঠিক উত্তর হিসেবে নিচ্ছি, 8কে লিখে দিলাম এই জায়গাতে, এবং এই 4480কে আমরা লিখে দিলাম নিচে। এখন দেখো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। তাহলে আমাদের কিন্তু ভাগ করা হয়ে গেল। আমরা ভাগফল পাচ্ছি কত? 678। আমরা এখানে কি লিখে দেব? আমরা দেখো এখানে লিখে দেব হচ্ছে, এখানে একটি সমান চিহ্ন দিয়ে কিন্তু আমরা লিখে দেবো 678টি, তাই না? অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝি? আমরা বুঝতে পারি 3,79,680টি বইয়ের জন্য কয়টি আলমারি প্রয়োজন? 678টি। ঠিক আছে, তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখবো 678টি। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।